আচ্ছা, সো গতদিন তোমাদের কোন পর্যন্ত হয়েছিল মনে আছে? তোমরা দেখে আসছো জিনিসগুলো? স্যার, হ্যাঁ, বলো। যে এখানে নেয়ার মিড স্প্যান বলতে কি বোঝানো হচ্ছে যে ব্র্যাকেটে স্যার? আচ্ছা, নিয়ার মিড স্প্যান বলতে কি বোঝানো হচ্ছে? সো নিয়ার মিড স্প্যান বলতে জেনারেলি আমরা যেটা আসলে এখানে মিন করতে চাচ্ছিলাম সেটা হলো যে একটা বিম যদি তোমার থাকে, সেটা একটা বিম। সো এটার উপরে তুমি যদি লোড অ্যাপ্লাই করো, আমরা জানি যে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম টাইপের হবে। তার মানে এই জায়গায় হচ্ছে হলো কি হবে, টেনশন হবে, এখানে হচ্ছে হলো কম্প্রেশন হবে। তার মানে বটমে টেনশন, উপরে হচ্ছে হলো কম্প্রেশন। সো এই মিড স্প্যানে যদি তোমার বিমটার সেকশন তুমি ডিজাইন করতে চাও, তাহলে টেনসাইল রিইনফোর্সমেন্টটা নিচে দিতে হবে। ঠিক আছে, সরি, এটা টেনশন বার ইন স্টিল বার ইন টেনশন, ঠিক আছে, এটা হচ্ছে নিচে দিতে হবে। কিন্তু যদি এটা সিম্পলি সাপোর্টেড না হয়ে ধরো ফিক্সড সাপোর্ট হয়, তখন দেখা যায় যে এই জায়গাগুলোতে নেগেটিভ মোমেন্ট আসে। তোমরা ওগুলা দেখে আসছো যেগুলো তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয়, তখন দেখা যায় যে মাঝখানে বা মিড স্প্যানে পজিটিভই থাকে, ইটস ওকে। কিন্তু যখন সাইডের দিকে যায়, সাইডের দিকে গেলে উল্টা হয়ে যায় বিহেভিয়ারটা, উপরে টেনশনও আসে, নিচে হলো কম্প্রেশন আসে। তো তখন এই টেনসাইল রিইনফোর্সমেন্টটা উপরে দিতে হবে। এই জন্য এখানে বলা আছে যে নিয়ার মিড স্প্যান, মানে বটমে হচ্ছিল টেনশন স্টিকটা দিলাম। Just এতটুকু। আচ্ছা। স্যার, হ্যাঁ, টেনশন কনক্রিট রিটেন্স লেবার আর্ম স্যার, এইটা দিয়ে কি বোঝানো হতেছে স্যার? টেনশন কনক্রিট রিটেইনস লিভার। এখানে হলো তোমার বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছিল নিউট্রাল এক্সিসের পজিশনটা। ঠিক আছে, আর টোটাল যদি লিভার আর্ম চিন্তা করো, লিভার আর্মটা হবে কোথায় থেকে, এই জায়গা থেকে শুরু করে কনক্রিটের যে এরিয়া আছে, এরিয়ার মোটামুটি একটা জায়গা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি যে সি এর পজিশন আমাদের বের করতে হয় কেডি দিয়ে। এই যে অংশটা, পুরাটা অংশ হচ্ছে লিভার আর্ম, যেটাকে আমরা বলে থাকি হচ্ছিল জে ইন্টু ডি। টেনশন কনক্রিট রিটেন্স লিভার আর্ম, তার মানে এইটুকু অংশ, লিভার আর্মের এতটুকু অংশ হচ্ছিল টেনশন কনক্রিটের ভিতরে আছে। এটাই এখানে বোঝাচ্ছে যে টেনশন কনক্রিট রিটেন্স লিভার আর্ম, যে কতটুকু লিভার আর্মকে এই টেনশন কনক্রিটের মধ্যে আছে, এটাকে বোঝাচ্ছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এখন আমরা আজকে যেটা মেইনলি করতে চাচ্ছি সেটা হলো যে আমরা গতদিন বুঝলাম যে সিঙ্গলি রিইনফোর্স বিম কি বা ডাবলি রিইনফোর্স বিম কি। এখন এই সিঙ্গলি রিইনফোর্স বিম এটা আমরা ডাব্লিউএসডি মেথডে কিভাবে অ্যানালাইসিস করব বা কিভাবে ডিজাইন করব, সেই জিনিসটা আমরা আজকে যাব। তো ফার্স্টে আমাদের হচ্ছে অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসের মিনিং হচ্ছে হলো যে তোমার বিম সেকশনটা দেওয়া আছে, তুমি এটা থেকে তার মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা বের করবা। আবার অন্যদিকে এক ধরনের প্রবলেম থাকবে যেটা তুমি ডিজাইন প্রবলেম। ডিজাইন প্রবলেম কি, যে তোমার কতটুকু মোমেন্ট ক্যারি করতে হবে সেটা তুমি জানো, তোমাকে সেকশনটাকে ডিজাইন করতে হবে। সো দুই ধরনের প্রবলেম, একটাকে আমরা বলতেছি অ্যানালাইসিস প্রবলেম, আর একটা বলতেছি হচ্ছিল ডিজাইন প্রবলেম। সো আমরা ফার্স্টে সহজটা দিয়ে শুরু করি, যে অ্যানালাইসিস প্রবলেম, যে আমাদের কনক্রিটের সেকশনের সবকিছু দেওয়া আছে, আমরা অ্যানালাইসিস করে তার মোমেন্ট ক্যাপাসিটি বের করবো। আর তারপরে আমরা যেখানে যাব সেটা হলো যে আমাদের বলা থাকবে যে কতটুকু মোমেন্ট আসলে এই সেকশনটাকে নিতে হবে, সেটা আমরা ডিজাইন করব। আমরা দুই ধরনের প্রবলেম এখানে আসলে সলভ করব। তো প্রথমে আমরা দেখি যে প্রবলেমটা কি বলতেছে। বলতেছে যে রেক্টেঙ্গুলার বিম হ্যাজ এ উইডথ অফ 12 ইঞ্চ এন্ড ইফেক্টিভ ডেপথ অফ 17.5 ইঞ্চ। তার মানে এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ, ফুল ডেপথ না। আচ্ছা, ইট ইজ রিইনফোর্সড উইথ 3 নাম্বার 8 বার। আমরা তিনটা নাম্বার 8 বার দিয়ে এটা আছে। এবং দেখো এখানে কথাগুলো ইন ওয়ান রো, তার অর্থ হচ্ছে একটা লেয়ারে আছে। আমরা পরবর্তীতে দেখবো যে আমরা আসলে দুইটা লেয়ারেও দিতে পারি। আপাতত এখানে বলা আছে ওয়ান। ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ওয়ার্কিং মোমেন্ট দ্যাট ক্যান বি রেজিস্টার্ড বাই দ্য সেকশন ইফ এফসি প্রাইম 4000 আর হচ্ছে এফওয়াই 60,000 পিএসআই। এখন এটা কি ডাব্লিউএসডি অঙ্ক নাকি হচ্ছে ইউএসডি অঙ্ক, কিভাবে বুঝবা? এই যে টার্মগুলো, যেমন তোমাকে বলা হচ্ছে হলো যে ওয়ার্কিং মোমেন্ট,
বা আমি ইভেন যদি এরকম বলি যে সার্ভিস লেভেল মুভমেন্ট, সার্ভিস মুভমেন্ট, এগুলো সবই আসলে বুঝাবে যে তুমি ডাব্লিউএসডি মেথডে করবা। সো এই কথাগুলো তোমাকে উল্লেখ করা থাকবে, তোমার সরাসরি বলা থাকবে না যে তুমি ডাব্লিউএসডি মেথড ইউজ করো। তো আমাদের এখন সিম্পল যদি আমি বলি যে আমাদের একটা ক্রস সেকশন দেওয়া আছে, তার রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, আমাদের মোমেন্ট ক্যাপাসিটি কত এটা সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা কিছু প্যারামিটার জানি যেগুলো আমাদের প্রয়োজন হয়, আমরা সেগুলো বের করে নিই। আমাদের এফসি প্রাইম দেওয়া আছে 4000 আর এফওয়াই দেওয়া আছে 60,000। তার মানে আমাদের হচ্ছিল ফার্স্টে অ্যালাউয়েবল কতটুকু স্ট্রেস এবং কনক্রিট এবং স্টিলে সেটা বের করতে হবে। তো কনক্রিটের স্ট্রেস হচ্ছিল 0.45 এফসি প্রাইম, যেটাকে ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছিল 1800 পিএসআই এর মতো। আর অ্যালাউয়েবল স্টিল স্ট্রেস হচ্ছিল 0.4F1, তো সেটাকে করলে আসতেছে আমাদের 24,000 পিএসআই। তারপরে আমাদের যেটা প্রয়োজন হয় যে মডিউলার রেশিও। সো মডিউলার রেশিও আমরা জানি যে ইএস বাই ইসি। ইএস হচ্ছে হলো আমাদের স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি আর হচ্ছে কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। সেগুলো আমরা আগে অনেক আলোচনা করে আসছি, যেটা 29,000 কেএসআই এর মতো হয়, সেটা পিএসআইটা আছে। আর ইসি হচ্ছে 57,000 রুট ওভার এফসি প্রাইম হয়, যেটা পিএসআইটা অবশ্যই থাকতে হয়। এটা আমরা করলে অ্যাপ্রক্সিমেটলি পাচ্ছি হলো 8। এখন আমাদের নতুন একটা প্যারামিটার বের করতে হবে, যেটা আমরা এমনি থিওরিটিক্যালি পড়ে আসছি, এখন হচ্ছে হলো অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে হলো যে রিইনফোর্সমেন্ট রেশিও। তো রিইনফোর্সমেন্ট রেশিও আমরা বলছিলাম যে, সরি আমি হচ্ছে হলো তোমাদের তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যেই যেতে ভুলে গেছি। সো আমাদের রিইনফোর্সমেন্ট রেশিও যেটা, সেটা হলো আমাদেরকে বের করতে হবে। তো রিইনফোর্সমেন্ট রেশিওটা আমরা কিভাবে বের করবো, আমরা ফর্মুলা দেখে আসছিলাম যে এএস আবার হচ্ছিল বিডি। এএসটা হচ্ছিল আমার টোটাল কতটুকু টেনসাইল রিইনফোর্সমেন্ট আছে, দ্যাটস মিন এইখানে টোটাল কতটুকু রিইনফোর্সমেন্ট, সেটা ডিভাইডেড হচ্ছিল বি ইন্টু ডি। ডি কি জিনিস? ডি হচ্ছিল আমাদের ইফেক্টিভ ডেপথ, বি হচ্ছে হলো 12 ইঞ্চি, এটা উইথ। তাহলে আমরা এখান থেকে যদি ইজিলি ক্যালকুলেট করতে পারবো এখন রোয়ের ভ্যালুটা, যে এস হচ্ছে হলো তিনটা নাম্বার 8 বার, নাম্বার 8 বার হচ্ছে হলো 0.79 ইঞ্চি স্কোয়ার। এটা যদি চিন্তা করি তাহলে 3 ইন্টু 0.79 আর হচ্ছে 12 ইন্টু 17.5, তাহলে আমাদের আসতেছে 0.01। এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও। এখন আমাদের মোমেন্ট ক্যাপাসিটি বের করার জন্য কি কি প্রয়োজন হয় আমরা একটু জাস্ট এক ঝলক দেখে আসি আমাদের যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচে আমরা ছিলাম। আমাদের মোমেন্ট বের করার জন্য, ক্যালকুলেট করার জন্য যে জিনিসগুলো লাগে এই ফুল ডায়াগ্রাম তোমরা অলরেডি জানো। আমাদের স্টিল লাগে, এফএস লাগে, জেডি লাগে, একটা টার্ম হচ্ছে জেডি লাগে, মোমেন্ট আর্মটা। আর এখানে এফসি লাগে, কে লাগে, জেডি লাগে। তো এই টার্মগুলো আমাদের এখন বের করতে হবে। তো কে বের করার সময় আমরা এখানে দেখছিলাম যে কে বের করার জন্য আসলে আমরা দুইটা ফর্মুলা ইউজ করতে পারবো। এটা হচ্ছে একটা ফর্মুলা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এটা আমরা বলছি যে জেনারেলি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি। আর যখন রিইনফোর্সমেন্ট জানা থাকবে তখন হচ্ছে আমরা কে এর এই ইকুয়েশনটা ব্যবহার করব স্টিল রেশিওর রেসপেক্টে, যেহেতু আমাদের স্টিল জানা আছে। আর কে যখন বের করতে পারবো তখন ইজিলি জেও বের করতে পারবো। এটা আমরা এখন অ্যাপ্লাই করি। তো আমাদের জন্য কে এর ইকুয়েশনটা ছিল এরকম যে রুট ওভার রো এন স্কয়ার প্লাস 2x রো এন মাইনাস হচ্ছিল রো এন। এখানে দেখো আমাদের রো এর ভ্যালুও জানা আছে, এন এর ভ্যালুও জানা আছে, তাহলে আমরা এখান থেকে ইজিলি কে এর ভ্যালুটা বের করতে পারবো। তার মানে 0.34। কে ভ্যালু জানা থাকলে আমরা যে ভ্যালুটাও বের করতে পারবো, যে ইকুয়াল টু হচ্ছিল 1 মাইনাস কে বাই 3। সো এটা ক্যালকুলেট করলে আমাদের আসতেছে যে, আমাদের দেখো যে জিনিসগুলো প্রয়োজন ছিল যে এফসি বের করতে হবে, এফএস বের করতে হবে, কে বের করতে হবে, জে বের করতে হবে, আরো কিছু প্যারামিটার ছিল যে ডি কত হবে সেটাও আমরা জানি, বা টোটাল স্কিল কত হবে এস আমরা জানি। সবকিছু আমাদের আর তেমন কিছু আননোন কিছু নাই। তো আমরা এখন মুভমেন্ট বের করতে যেতে পারবো। এখন বলো এই জায়গা পর্যন্ত কারোর কোনো কনফিউশন থাকলে বলো। কনফিউশন আছে?
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। প্লিজ একটু রেসপন্স করো, এই জন্য আমি জিজ্ঞেস করি, কারণ নেটের সমস্যা সবসময় থাকে, দেখা যাবে যে রেকর্ড হচ্ছে কিন্তু তোমরা কিছু শুনতেছো না। আচ্ছা, তো যেটা একটু বলা ভালো হতো। যে ভ্যালুটা, যে ভ্যালুটা জি আবার স্যার। তাহলে একটু ব্যাকে যাও। যে ভ্যালুটা আসলে কোনটা? যে ভ্যালুটা হচ্ছিল আমাদের এই যে জেডি যে অংশটা আছে, এটার একটা টার্ম ছিল, যে এটা একটা ফ্যাক্টর জে টাইমস ডি, এটাকে আমরা ধরে নিয়েছিলাম মোমেন্ট টার্ম। মোমেন্ট টার্ম ইকুয়ালটা আমরা বের করছিলাম যে জেডি যেটা আছে সেটা, এটা হচ্ছিল আমাদের পুরো ডেপথ ছিল হচ্ছে হলো এই পর্যন্ত ডি। আর এরকম ট্রায়াঙ্গুলার শেপ যদি হয়, আমরা জানি তার সেন্ট্রয়েড হচ্ছে হলো জেনারেলি তার বেস থেকে 1/3 এর। তো এই টোটাল ডিসটেন্সটাকে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে কেডি। যদি কেডি হয় তাহলে এটা হবে হচ্ছে 1/3 অফ কেডি। তাহলে আমরা টোটাল ডিসটেন্স জানি ডি, এতটুকু জানি কেডি বাই 3। তাহলে এখন জেডিটা বের করতে হবে। তাহলে জেডি ইকুয়াল হচ্ছিল ডি মাইনাস কেডি বাই 3। এটাকে যদি সব দিক থেকে তুমি ডি কমন নিয়ে কাটাকাটি করো, এই ইকুয়েশনটা আসছিল জে ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3। আমরা যদি কে জানি তাহলে ইজিলি আমরা এখান থেকে জে বের করে দিতে পারি। এই ফর্মুলাটাই সেখানে ব্যবহার করছি। ঠিক আছে, জি স্যার। এখন আসি আমাদের মোমেন্ট ক্যালকুলেশনের ব্যাপারে। এখন মোমেন্ট ক্যালকুলেশনে যে আমরা জাস্ট দুইটা ফর্মুলা জানি, বাট আমি তোমাদেরকে আগেও বলছি যে ফর্মুলা ওইভাবে মুখস্থ করার চেষ্টা করে লাভ নাই। আমরা যদি জাস্ট ছোট করে এঁকে নেই আমাদের স্ট্রেস ডায়াগ্রামটা, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। তো এটা ছিল টি ইকুয়াল টু ছিল এফএস ইন্টু এএস, আর এই জায়গাটা হচ্ছিল সি ছিল। এইখানের যে ডিসটেন্সটা এটাই মূলত আমাদের ছিল জে, সরি জে ইন্টু ডি। তাহলে যদি মোমেন্ট আমরা চিন্তা করি যে ইন টার্মস অফ স্কিল নিব, তাহলে মোমেন্টের যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে হলো ফোর্স ইন্টু মোমেন্ট আর্ম, দ্যাটস মিন এফএস এএস ইন্টু হচ্ছিল জেডি, এফএস এএস ইন্টু হচ্ছিল জেডি, মোমেন্ট আর্ম আর একটা হচ্ছিল ফোর্স। এটাকে যদি এখন ক্যালকুলেট করা হয় তাহলে দেখো যে এস হচ্ছিল 3 ইন্টু 0.79, আর এখানে জে ভ্যালু এবং ডি ভ্যালু এগুলো আমরা হচ্ছিল বের করে আসছিলাম। সো এটা হচ্ছে হলো এফএস, যেটাকে তোমার আমি এখানে কেএসআই হিসেবে রাখলাম, আর যে ভ্যালু হচ্ছিল 0.886, আর ডি ভ্যালু হচ্ছে হলো আমাদের 17.5। আমাদের টপ ফাইবার থেকে শুরু করে স্কিল পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছিল আমাদের ডি। তো এখান থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে হলো প্রায় 73.5 কিপ ফিট, 73.5। এখন যদি চিন্তা করি যে না, স্টিল হয়তো বা স্ট্রেসটাকে কন্ট্রোল করবে না, কংক্রিটের স্ট্রেসটা কন্ট্রোলিং হবে, তার মানে কংক্রিটটা হয়তো আগে ফেল করে যেতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও একই জিনিস, আমরা এখান থেকে যদি সি এর ভ্যালুটা মনে থাকে সবার যে এফ সি বাই 2, যেহেতু এটা ট্রায়াঙ্গুলার এটা ডিস্ট্রিবিউশনটা, ইন্টু বি ইন্টু হচ্ছে হলো কেডি, এটা হচ্ছে তার ফোর্সটা। তো এইটা ইন্টু যদি তুমি জেডি করো, তুমি এই মোমেন্টের ভ্যালুটা পাবা। এটাকে এখানে সিম্পলিফাই করে লেখা আছে। তো এখানেও আমরা সব ভ্যালুগুলো এখন জানি, এফ সি কে জে ডি বি সবগুলাই জানি। আমরা এগুলা সবই হচ্ছিল কে এস আই তে বসাইছি, যে স্ট্রেসের ভ্যালুগুলা, এটা একটু আগে 1800 পিএসআই তোমরা দেখছিলে, এটা 1.8 কেএসআই হিসেবে বসাইছি এখানে। তো এটা হচ্ছিল কে এর ভ্যালু, জি এর ভ্যালু এবং বি ডি স্কোয়ার, যদি মাল্টিপ্লাই করি আমি পাবো হচ্ছে হলো 83 কিপ ফিট। এখন এই যে দুইটা মোমেন্ট আমি পাচ্ছি সেটা হচ্ছে হলো, একটা হচ্ছে যদি স্টিল ফেল করে সেটা, আর একটা হচ্ছে কনক্রিট ফেল করলে সেটা। এখন তোমাদের কাছে কি মনে হয় কোনটা অ্যাকচুয়ালি তার ক্যাপাসিটি হবে? কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার কনক্রিটেরটা। স্মলারটা স্যার। কনক্রিটেরটা হবে একজন বললাম, একই জন কি বলছো যে স্মলারটা, নাকি আরেকজন বললাম? আরেকজন স্যার। আচ্ছা, তো আমরা একটা একটা করে আসি। দুইটা জিনিস আসলো তোমাদের দিক থেকে, যে একটা হচ্ছে হলো যে কনক্রিট হবে, আর একটা আসতেছে হচ্ছিল যে স্মলার ওয়ান হবে। কোনটা আসলে কারেক্ট এটা কিভাবে ডিসাইড করবো? ফার্স্টে দেখি
যে কনক্রিট হবে কিনা। জিনিসটা আসলে দুইটা রিলেটেড, দুইটা একই সাথে আলোচনা করতে হবে। সো জিনিসটা হলো এরকম যে আমি ধরো একটা সেকশনের উপরে তোমার লোড অ্যাপ্লাই করলাম, এবং এই লোড অ্যাপ্লাই করার কারণে এখানে যে মোমেন্ট আসলো, মোমেন্টের ভ্যালু হচ্ছিল এম। সে কথার কথা, মোমেন্টের ভ্যালু এম। আমি যখন লোড বাড়াইতে থাকবো তখন ধীরে ধীরে কিন্তু এম এর ভ্যালু বাড়তে থাকবে। একটা ইমেজে আসলে এটা ফেল করবে, কোন ইমেজে ফেল করবে এটা ডিপেন্ড করতেছে। ধরো আমি এই পার্টিকুলার বিমটাতে ফার্স্টে যদি 0 থেকে মোমেন্ট দেওয়া শুরু করি, তার মানে লোড বাড়াবো, সাথে সাথে হচ্ছে হলো মোমেন্টের ভ্যালু 0 থেকে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে একটা ভ্যালু তো যাবে। 0 থেকে যখন বাড়তে বাড়তে সে 73.5-এ আসবে, তার স্কিল হচ্ছে হলো অ্যালাউবল স্ট্রেসের চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে অ্যালাউবল স্ট্রেসের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আরো যদি ফার্দার আমি বাড়াইতে থাকি, তাহলে দেখা যাবে যে স্টিলের স্ট্রেস আরো বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কনক্রিটের স্ট্রেস হচ্ছে এক্সিট করতেছে একটা সময়, যেটা মানে 83। আমাদের ডাব্লিউএসডি মেথডে আমরা যেটা বেসিক্যালি মেইনলি অ্যাসিউম করি সেটা হচ্ছে যে আমরা কোনো স্ট্রেসকেই, সেটা স্টিল বা কনক্রিট যাই হোক না কেন, এইখানের স্ট্রেস লেস দেন ইকুয়াল হচ্ছিল এফসি হবে, আর এইখানের স্ট্রেসটা হচ্ছিল লেস দেন ইকুয়াল টু এফএস হবে। যে কোনো একটা যদি রিচ করে যায় সেটাকে আমরা ধরে নেব সেটাই তার আলটিমেট পয়েন্ট, এরপরে সে আর নিবে না বা আমরা তাকে অ্যালাউ করবো না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখো যে আগে হচ্ছে হলো স্টিলের স্ট্রেস কন্ট্রোল করতেছে, তার মানে 73টি ফিট মোমেন্ট দিলে তার হচ্ছে এফএসটা অলরেডি ক্যাপাসিটি বা অ্যালাউবলের সমান হয়ে যাচ্ছে। সো আমাদের এইটাই হবে আসলে ক্যাপাসিটি। সো বেসিক্যালি ক্যাপাসিটিটা হবে হচ্ছে স্মলার যেটা, সেটা সেটা আমি সরাসরি বলতে পারবো না যেটা কনক্রিটে, ডিপেন্ড করে। যদি এমন হতো যে উল্টা কনক্রিটেরটা 73 আসতেছে, এটা 83 আসতেছে, তখন তুমি বলতে পারতো যে হ্যাঁ কনক্রিটের কারণে ফেল করবে। সো জিনিসটা হচ্ছিল যে স্মলার ওয়ান যেটা আছে সেটা হবে আমাদের কনক্রিট বা স্টিল, ওইভাবে আমরা চিন্তা করবো। তো এই দুইটার মধ্যে যেটা হচ্ছে হলো তোমার মিনিমাম, সেটাকে আমরা তার হচ্ছে অ্যালাউবল স্ট্রেস হিসেবে ধরি। সো আমি কি বুঝাতে পারছি জিনিসটা? জি স্যার। জি স্যার। তো এখন তোমাদেরকে হচ্ছে হলো ধরো অ্যানালাইসিস প্রবলেম যদি দেওয়া হয়, যে কোনো ধরো আমি রিইনফোর্সমেন্ট চেঞ্জ করে বা বিভিন্ন রকম ভাবে আসলে দেওয়া যায়, ঠিক আছে? সো এগুলো নিজেরা এখন পারার কথা। আর একটা জিনিস আমি অনেকবারই তোমাদেরকে ক্লিয়ার করছি, আবার ওইখানেও ক্লিয়ার করে দিই, এখানে যে ডেপথ আছে এটা কিন্তু টোটাল ডেপথ না, এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এখন পরীক্ষায় যদি তোমাকে দিয়ে দেওয়া হয় যে তোমার টোটাল ডেপথ হচ্ছিল কথার কথা ধরো কত, 17, 18, 20, তো 20 ইঞ্চি আমি বলে দিলাম। তো তোমার দায়িত্ব হবে যে তুমি এই সেন্টার থেকে এটা ডিস্টেন্স কত ধরবো। এটাকে বলা হচ্ছিল যে মিনিমাম হচ্ছে হলো 1.5 ইঞ্চ মিনিমাম। তা হচ্ছে হলো এই ফেজ থেকে হলো মিনিমাম 1.5 ইঞ্চ, এটা হয়তো বা 2 বা 2.5। এই জায়গাটা তুমি নিজের মতো ধরে নিবা। কেউ যদি 2 ধরো সেটাও ঠিক আছে, কেউ যদি 2.5 ধরো সেটাও ঠিক আছে। আমরা জেনারেলি 2.5টাই ধরি। সো এটা ডি যে সবসময় তোমাকে দেওয়া থাকবে, এটা যেহেতু বইয়ের অঙ্ক, তারা যেভাবে দিচ্ছে আমি আপাতত সেইভাবে রাখছি। সেই জিনিসটা মাথায় রাখবো। এখন এটা হচ্ছে অ্যানালাইসিস গেল। এখন একটা অ্যানালাইসিস তোমরা বাসায় নিজেরা করবা, সেটা আমি এখানে বলে দিচ্ছি। যে এখানে বলা আছে যে একটা বিমের উপরে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, আর হচ্ছে একটা পয়েন্ট লোড আছে। এই পয়েন্ট লোড এবং ডিস্ট্রিবিউটেড লোডের জন্য যে বিমের উপরে আছে, এই বিমের ক্ষেত্রে তোমার সেকশনটা দেওয়া আছে যে কয়টা রিইনফোর্সমেন্ট, টোটাল ডেপথ কত, এই জিনিসগুলো হচ্ছে দেওয়া আছে। তোমাকে যেটা বলতেছে যে ম্যাক্সিমাম স্ট্রেস কনক্রিটের এবং স্টিলে বের করার জন্য ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছিল যে এই ফোর্স কম্বিনেশনের জন্য ফার্স্টে হচ্ছিল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবা, এবং সেখান থেকে ম্যাক্সিমাম মোমেন্ট যত আসে সেটাকে বের করবা, ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট যত আসে সেটাকে বের করবা, এবং সেটাকে বের করে দেন হচ্ছে হলো স্টিলের স্ট্রেস কত, কনক্রিটের স্ট্রেস কত সেটা দেখবা। সেটা দেখতে হলে তোমাকে ফার্স্টে যেটা চেক করতে হবে যে এটা কি ক্র্যাকড আর আনক্র্যাকড সেকশন, এটা ফার্স্টে চেক করবা। করে দেন হচ্ছে হলো তোমার এখানে স্ট্রেস বের করবা।
এই জিনিস এখন তোমাদেরকে 3-1 সলভ করে দেওয়ার কিছু নাই, তোমরা নিজেরাই সলভ করতে পারবা। বাকি যে অংশটুকু আছে সেটা অলরেডি তোমাদেরকে আমি ম্যাথ করাইছি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে। তো এটা গেল। এরপরে আমরা আসি ডিজাইন যদি করতে হয়। ধরে নিলাম এই মুহূর্তে হচ্ছিল আমাদের সেকশনটা জানা নাই, আমাদের জানা আছে যে কতটুকু মোমেন্ট আসবে। সে ধরো আগের প্রবলেমটাই আমরা যদি চিন্তা করি, এটার ক্ষেত্রে যদি চিন্তা করো যে এই লোডিংটা দেওয়া আছে, তোমাকে বললো যে এটা ম্যাক্সিমাম মোমেন্টের জন্য সেকশনটাকে ডিজাইন করতে। সিমিলার টাইপের প্রবলেম আমরা দেখবো এখন। তো বলতেছে যে রেক্টেঙ্গুলার বিম মাস্ট ক্যারি এ ডিস্ট্রিবিউটেড লাইভ লোড, ওরা ছিল 680 পাউন্ড পার ফিট, সাপোর্ট দ্য ডেড লোড অফ ওয়াল উইং 380 পাউন্ড পার ফিট। তার মানে এটার যে ডেড লোড আছে একটা ওয়াল থেকে আসছে সেটা হচ্ছিল 380 পাউন্ড ফিট, এবং বলা হচ্ছে ইন এডিশন টু ইটস ওন ওয়েট অফ 350 পাউন্ড ফিট। তার মানে বিমের যে নিজস্ব ওয়েট আছে সেটা হলো 350 মানে সিম্পল স্প্যান অফ 24 ফিট। তার মানে সিম্পল স্প্যান বলতে বোঝাচ্ছে সিম্পলি সাপোর্টেড একটা বিম 24 ফিট স্প্যান। Design the beam for flexor by WG method using intermediate grade steel at a working stress. So term গুলা ভালো করে বুঝে নিও। At a working stress of 20,000 psi and 3,000 psi concrete at a working stress of 1,350 psi. So term গুলা ভালো করে দেখো। ওয়ার্কিং স্ট্রেস অফ স্টিল যখন বললো, তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে এটা এফএস এর ভ্যালু দেওয়া আছে সরাসরি, মানে ওয়ার্কিং স্ট্রেস যেটাকে আমরা বলতেছি হচ্ছে হলো 0.4 FY সরাসরি দেওয়া আছে। তাহলে এটা একটা অংশ গেল স্টিলেরটা। কংক্রিট বলতেছে যে 3000 PSI কংক্রিট এট ওয়ার্কিং স্ট্রেস অফ এট। ওয়ার্কিং স্ট্রেসের অর্থ হচ্ছে হলো এটা এফসি প্রাইম দেওয়া আছে, দ্যাটস মিন 0.45 এফসি প্রাইম। আর এই এফসি প্রাইমটা কত সেটা হচ্ছে এটা 3000 PSI হচ্ছিল তার কংক্রিট। তো টার্মগুলা ভালো করে বোঝার চেষ্টা করুন যখনই দেওয়া থাকবে প্রবলেমটা। এখন আমাদের যেটা করতে হবে যে প্রথমে আমাদের হচ্ছে হলো বেসিক যে জিনিসগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়, এফএস এফসি এন, এগুলো আগে বের করে নিই। তো এফএস আমাদের দেওয়া আছে 20,000 PSI, এফসিও দেওয়া আছে 1350 PSI। আচ্ছা, স্ট্রেস রেশিও যেটা আর, এটা আমরা এই কয়েকদিন ব্যবহার করি নাই, বাট এখন ব্যবহার করি। সো স্ট্রেস রেশিও আর ইকুয়াল টু আমরা বলতেছিলাম যে এফএস ডিভাইডেড এফসি। সো এটা ইকুয়াল টু আমরা বের করলাম হলো 14.8। আর এন আমরা অনেকবারই বলে আসতেছি যে ইএস বাই ইসি, সো এটাও এখানে ব্যাখ্যা করার কিছু নাই, তেমন 9.3 আসতেছে। এখানে একটা জিনিস একটু মাথায় রাখো যে দেখো 57,000 রুট ওভার এফসি প্রাইম। সো এই এফসি প্রাইমটা ইম্পর্টেন্ট। তোমাকে বলা আছে এফসি হচ্ছিল 1350। এখন যদি ধরে নাও যে আমার এটা না দেওয়া থাকে, কথার কথা যে এটা আমি দিয়ে দিলাম না, তাহলে এখানে কি বসাবো বলতো? এটা কি বের করা যাবে? এফসি প্রাইম স্যার 0.45 দিয়ে ভাগ দিব স্যার ওয়ার্কিং স্ট্রেসকে। এইগুলা কিন্তু খুবই সিম্পল জিনিস। তো তুমি যে এখন যখন চিন্তা করে ফেলতেছো, পরীক্ষার সময় বা ক্লাস টেস্টের সময় একই জিনিসগুলো হয়তো করতে হবে। সো আমি এফসি যেহেতু দেওয়া আছে, তাহলে কিন্তু তুমি ইজিলি এফসি প্রাইমটা বের করতে পারবে, সেটা না দেওয়া থাকলেও কোনো সমস্যা থাকার কথা না। তো গেল এটা। দেন হচ্ছে আমরা কে ভ্যালু বের করব। আমরা আগেই বলে আসছিলাম যে ডিজাইনের সময় আমরা কে এর ইকুয়েশনটা এটা ব্যবহার করি, যে এন ডিভাইডেড এন প্লাস আর। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্যার কেন এটা ব্যবহার করছি? কারণ হচ্ছে আমরা কতটুকু রিইনফোর্সমেন্ট দিব আমরা এখনো জানি না। সো আমাদের ফর্মুলা ছিল যে ইন টার্মস অফ রো ইনটু এন। যেহেতু আমরা রো জানি না, আমরা কে এর ভ্যালুটা বের করতে পারবো না ওই ইকুয়েশন দিয়ে। এই জন্য আমরা ম্যাটেরিয়ালের সাথে রিলেটেড যে ইকুয়েশনটা সেটা এখানে ব্যবহার করতেছি। তো আমাদের এন এর ভ্যালুও জানা আছে, আর এর ভ্যালুও জানা আছে। তো আমরা যদি ক্যালকুলেট করি আমাদের আসছে 0.378, আর কে বের করলে আমরা জিও বের করতে পারবো। জে হচ্ছে 1 - k/3। এটা বের করা হয়ে গেল আমাদের। এগুলো খুবই বেসিক ইকুয়েশন যেগুলো আমরা এতদিন ধরে ব্যবহার করে আসতেছি। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে যে বিমটাকে ডিজাইন করা। এখন
বিম ডিজাইনের অর্থ ফার্স্ট আমাকে বুঝতে হবে যে আসলে ডিজাইন বলতে কি কি বোঝাচ্ছে। আমি সব প্যারামিটার বের করে রাখলাম, বাট কি কি আসলে বোঝাচ্ছে। একটা বিমের কি কি কম্পোনেন্ট থাকতে পারে আগে সেটা দেখো। যে বিমের একটা ক্রস সেকশন থাকবে, আমার একটা বি থাকবে, একটা এইচ থাকবে। আমরা এই দুইটা জিনিসকে আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তার ভিতরে কিছু পরিমাণ রিইনফোর্সমেন্ট থাকবে, এই রিইনফোর্সমেন্টটাকেও আমাকে ডিজাইন করতে হবে, যেটা আমি জানি না এখন। মানে এস বের করতে হবে, বি জানতে হবে, এইচ জানতে হবে, তাহলে আমার এটা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের জন্য যা যা দরকার আর কি বের করতে হবে। বাট আমি এটা ইন এডিশনাল বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ডিজাইন বলতে পুরোপুরি যদি ডিজাইন বলো তাহলে এখানে তোমাকে অবশ্যই শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে, যেটা আমরা পরের টপিকসে পড়বো। এরপরে আমরা শেয়ার ডিজাইন দেখবো। শেয়ার ডিজাইন ছাড়া ফুল ডিজাইন আসলে কমপ্লিট হয় না, আমরা এখানে শুধুমাত্র ফ্লেক্সারের জন্য ডিজাইন করতেছি। তো আমাদের এখন বিএইচ এস এগুলো সবই বের করবো, ধীরে ধীরে আসি। ফার্স্টে আমাদের ডিমান্ড বের করতে হবে যে কি পরিমাণ মোমেন্ট আসবে সেকশনটা। তো আমরা এখানে জানি যে আমাদের ডাব্লিউএসডি মেথডে টোটাল যে লোডটা সেটা হয় ডেড লোড প্লাস হচ্ছে লাইভ লোড। তাহলে টোটাল ডেড লোড আমাদের দেখো যে বলা আছে যে ওয়াল হচ্ছে 380 আর বিমের সেলফ ওয়েট হচ্ছে 350। আমাদের 350 আর ডেড তোমার 380 এগুলো হচ্ছে ডেড লোড, আর লাইভ লোড হচ্ছে 680। এটাকে যদি আমি যোগ করে দেই তাহলে আমাদের আসছে 1.4 ই পার ফিট। এটা হচ্ছে আমার টোটাল ইউডিএলটা, যে সিম্পলি সাপোর্টেড বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিমের উপরে টোটাল ইউডিএলটা আমাদের হচ্ছে 1.41 ই পার ফিট। তো আমাদের যেটা করতে হবে, সিম্পলি সাপোর্টেড বিম যেহেতু তার ম্যাক্সিমাম মোমেন্ট হবে হচ্ছে মাঝখানে WL²/8, আর যেহেতু এটা বলা আছে 24 ফিট হচ্ছে স্প্যান বিমের ক্ষেত্রে, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 24 ফিট। তো আমরা যদি ডিজাইন মোমেন্ট বের করতে চাই তাহলে আমাদের লোড লাগবে এবং স্প্যান লাগবে। সো WL²/8 এটা করলে 101.5 ফিট। এটা হচ্ছে আমার ডিজাইন মোমেন্ট। এই ডিজাইন মোমেন্টের জন্য আমার আসলে একটা সেকশন ডিজাইন করতে হবে। এখন সেকশন ডিজাইনে যেটা আমরা বললাম যে আমাদের বি জানি না, এইচ জানি না, এএস জানি না, তিনটা প্যারামিটার আছে। এখানে আমাকে কিছু প্যারামিটার আছে ফার্স্টে ধরে নিতে হবে। যেমন আমাকে ফার্স্টেই বিমের একটা উইথ অ্যাসিউম করে নিতে হবে, যে অ্যাসিউম দা উইথ অফ বিম বি ইকুয়াল টু 12 ইঞ্চি। এখন এটা কিভাবে অ্যাসিউম করবা, এটা অ্যাকচুয়ালি তোমার নিজের উপর, তুমি কত অ্যাসিউম করবা। যখন ডিজাইন করবা, প্র্যাকটিস করবা, তখন দেখবা যে তোমার মাথায় একটা মোটামুটি আইডিয়া চলে আসছে যে কত অ্যাসিউম করবা। বাট আমাদের বিএনবিসি যেটা আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সো বিএনবিসি অনুযায়ী আমাদেরকে মিনিমাম 10 ইঞ্চ উইথ প্রোভাইড করতে হবে, মিনিমাম 10 ইঞ্চ, সেটা 10 ইঞ্চ থেকে বড় হতে হবে। তো এখানে ধরার ক্ষেত্রে উইথটা সবসময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। সেটা হলো যে আমাদের যখন তোমার বিল্ডিং এর কনস্ট্রাকশন হয়, কনস্ট্রাকশনের সময় দেখবা যে তোমাদের কিছু শাটারিং ইউজ করে, তাই না? দেখছো তোমরা নিজেরা বিল্ডিং কনস্ট্রাকশন এগুলো? জি স্যার। শাটারিং এর ক্ষেত্রে দেখবা যে কিছু ফর্মওয়ার্ক বলে এটাকে। এই ফর্মওয়ার্ক গুলা কিসের হয় দেখছো, যেটার মধ্যে কংক্রিট ঢালাই করা? স্যার স্টিলের, আবার অনেক সময় কাঠের হয়েছে। এটা স্টিল আর হচ্ছিল উড। উডের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যেহেতু এটার মধ্যে পানি থাকে, এই কাঠ হচ্ছে কিছুটা পানি শোষণ করে নেয় এবং এটা রৌদ্রের মধ্যে থাকে, কাঠ হচ্ছে বাঁকা হয়ে যায়। সো সারফেস গুলো ভালো হয়। ধীরে ধীরে দেখবা যে এখন উডটা আসলে উঠে যাচ্ছে, উডটা আর খুব একটা ব্যবহার করা হয় না, কারণ এটা উড তোমার চেঞ্জ করতে হয়, অনেক কস্টলি হয়ে যাচ্ছে। আর অন্যদিকে স্টিলের কথা যদি চিন্তা করো, এটা হয়তো বা ইনিশিয়াল কস্ট অনেক বেশি, কিন্তু সাস্টেনেবল, অনেকদিন টিকবে, বা এটার সাইজ শেপ কোনো চেঞ্জ হয় না এরকম। বেসিক্যালি এখন স্টিল গুলাই ব্যবহার করা হয়। স্টিল যেহেতু রিইউজেবল, অনেকবার ইউজ করতে হয়, ওরা নির্দিষ্ট মাপের আসলে এই ফর্মওয়ার্ক গুলো তৈরি করে। সে তারা 12 ইঞ্চি রাখছে, হয়তো বা 13 ইঞ্চি রাখবে না, এরপর আবার 14 ইঞ্চি রাখবে। জিনিসটা হলো এরকম। প্র্যাকটিসে যেসব সাইজ আছে সেগুলোই আসলে তারা মূলত রাখার চেষ্টা করে। তো এখানে তুমি যেমন 12 ইঞ্চি, এখন তুমি ইচ্ছা করলে হয়তো বা 13 ইঞ্চি ধরাটা ঠিক হবে না, ঠিক আছে?
আবার যেমন 14 ইঞ্চি অ্যাভেলেবেল আছে, আবার 15 ইঞ্চি মোটামুটি হয়তো বা তুমি দেখবা যে কমন সাইজের মধ্যে আছে। তো এটা তুমি যখন প্র্যাকটিস করতে যাবা তখন তুমি আসলে ধীরে ধীরে জানতে পারবে যে কোন সাইজগুলো অ্যাভেলেবল, কোনটা আমাদের ধরা উচিত। এটা তোমার নিজের মতো আসলে ধরে নিবা তুমি যে উইথটা কত। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশন যে আমরা 12 ইঞ্চি একটা উইথের বিম দিব। তো এই বিমের ক্ষেত্রে আমরা এখন যেটা করব যে তার ডেপথ কত সেটা জানতে হবে। সেটা জানবো আমাদের কতটুকু মোমেন্ট ক্যাপাসিটি প্রয়োজন তার উপর বেস। তো আমরা ফার্স্টে ধরি যে আমাদের কনক্রিটটা হচ্ছে হলো, অ্যাসিউম করলাম যে কনক্রিট হচ্ছে হলো তোমার ই করবে, ফেল করবে, এবং সেই ক্ষেত্রে মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে এইটা m equal to fc/2 kjbd স্কয়ার। এই ইকুয়েশনটা যদি আমরা জানি, এখানে দেখো যে আমরা মোমেন্টের ভ্যালু যেহেতু জানি যে আমাদের ডিমান্ড কতটুকু, আমরা বি এর ভ্যালু জানি, কে জানি, জে জানি, সবকিছু বের করা আছে। আমরা এখান থেকে একটা রিকোয়ার্ড ডি, তাহলে কতটুকু ডেপথ, ইফেক্টিভ ডেপথের রিকোয়ারমেন্টটা কত সেটা বের করতে পারবো। তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো এই ফরম্যাটে চলে আসবে। দেন আমরা এখানে সব ভ্যালুগুলো বসাই দেবো। সো 2 ইনটু এম, এমটাকে আমরা হচ্ছে হলো কি ফিটে আছে, আমরা এটাকে কি ফিটে যেহেতু আছে 12 দিয়ে মাল্টিপ্লাই দিয়ে ইঞ্চিতে করলাম, আর এটা হলো পাউন্ডে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর নিচের জিনিসগুলো এফসি 1350 দেওয়া আছে, বা জে এবং কে এর ভ্যালুগুলো আমরা বের করে আসছি। আর এই যে বিটা আমরা অ্যাসিউম করলাম 12 ইঞ্চি, সেটাকে এখানে বললাম। তো এখানে দেখো ডি এর ভ্যালুটা আসতেছে 21.34। এটাকে আমরা আপার ওয়ানে রাউন্ডিং করবো। তো জেনারেলি কখনো তুমি হচ্ছে হলো কি বলবো 0.5 এ রাউন্ড করতে পারো, এটা তোমার ইচ্ছা, এটা ডিপেন্ড করতেছে। আমরা কেন করি নাই সেটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিব। আমি ইচ্ছা করলে 21.5 ধরতে পারতাম। তো ডি হচ্ছে হলো 22 ইঞ্চির মতো আসলো। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার এই স্টিল আমি দেই নেই এখনো, বাট স্টিলের লেভেল পর্যন্ত যে ডেপথটা, আমার যে মোমেন্ট ডিমান্ড আছে, এই মোমেন্ট ডিমান্ড অনুযায়ী আমার রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 22 ইঞ্চি। এখন এই যে 22 ইঞ্চিটা আছে, এটা আসলে তুমি ইনিশিয়ালি অ্যাসিউম করতে পারবে যে কতটুকু। এটা একটা থাম্বস রুল আছে। থাম্বস রুলটা হলো, সো জেনারেলি একটা বিম যত ফিট তার স্প্যান হয়, ঠিক আছে, এটা থাম্বস রুল, কোনো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। এটা যতটুকু স্প্যান হয় দেখা যায় যে তার যে ডেপথটা হয়, টোটাল ডেপথ, সেটা তত ইঞ্চি হয়। এটা অ্যাপ্রক্সিমেট একটা থাম্বস রুল, যত ফিট স্প্যান তত ইঞ্চি হচ্ছিল ডেপথ হয়। তো এখানে 24 ইঞ্চি হচ্ছিল আমাদের ডেপথ আসতেছে। আমাদের আসছে এখানে ডি 22 ইঞ্চি, আমরা যদি কভার সহ ধরি ওটা হয়তো বা 24-25 আসবে। তো মোটামুটি কাছাকাছি যাচ্ছে। আমরা একটা কুইক চেক দিতে পারতেছি যে আমাদের যে ভ্যালুটা আসছে এটা কি আসলে ঠিক আছে কিনা। জাস্ট এই চেকটা তোমরা নিজেরা ইচ্ছা করলে দিতে পারো। তো এই জিনিসটা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। এটা হচ্ছে জাস্ট তোমার নিজের মধ্যে একটা জাজমেন্ট গ্রো করার জন্য যে তোমার ক্যালকুলেশনটা আসলে ঠিক হচ্ছে কিনা, তুমি সঠিক পথে আগাচ্ছ কিনা। আচ্ছা, তাহলে আমাদের দুইটা একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো। স্যার। এখানে যেমন ডিটা বললেন যে স্যার 24 ইঞ্চি, তো আমরা কি ডিটা 24 ইঞ্চি ধরে বি বের করতে পারতাম না? হ্যাঁ পারতাম। তুমি যদি ডি ধরো, সে ধরো তোমার ভালো কোয়েশ্চেন করছো। ধরো আমি বললাম যে আমার যেহেতু 24 ফিট হলো তোমার স্প্যান, আমি ধরবো চলো ডি 24 ইঞ্চি, ধরতে পারো তুমি, কোনো সমস্যা নাই। তখন তুমি ডি ইকুয়াল টু 24 ইঞ্চি দিয়ে তখন তুমি এখানে বি রিকোয়ার্ড কত সেটা বের করবে, একই জিনিস, তুমি যে কোনো ভাবে করতে পারো, ঠিক আছে, এটা করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আসলে ওরকম বাধা ধরা কোনো নিয়ম নাই। তোমার হচ্ছে মেইন কনসেপ্ট যেটা, যে তোমার টোটাল যে মোমেন্টের ডিমান্ড আছে এই মোমেন্টের ডিমান্ডটাকে ফুলফিল করতে হবে। এখন তুমি যদি ডেপথ লিমিটেড রাখো, অনেক সময় দেখবা যে তোমার আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে ডেপথ আগে থেকে ফিক্সড, যে এই ডেপথের চেয়ে বেশি আমি হয়তোবা দিতে পারবো না। তখন তুমি কি করবা? তখন তুমি ওই ডেপথটাকে ধরে, ওই ডেপথটাকে তুমি অ্যাসিউম করে দেন হচ্ছিল তার উইথটা হয়তো বা কিছুটা বাড়ায় দিলাম বা কমায় দিলাম, সেটাও করা যাবে, ঠিক আছে, এটা তোমার নিজের চয়েস, সমস্যা। তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছিল যে একটা বি অ্যাসিউম করে আমরা ডি রিকোয়ার্ডটা পাচ্ছি। এখন আমাদের কভার কতটুকু লাগবে আমরা জানি না, আর হচ্ছিল স্টিল কতটুকু লাগবে আমরা জানি না। সেটাই এখন একটু দেখার চেষ্টা করি। তো আমরা
এখানে যতটুকু মোমেন্ট আসছে এটার হিসাবে হচ্ছিল 2 লেয়ারে হয়তো বা রিইনফোর্সমেন্ট লাগবে। কেন 2 লেয়ারে রিইনফোর্সমেন্ট লাগবে আমি একটু পরে হয়তো বা আসবো। তো যেহেতু আমি ধরে নিচ্ছি যে আমার 2 লেয়ারের রিইনফোর্সমেন্ট লাগবে আর আমার ইফেক্টিভ ডেপথ হচ্ছে হলো 22 ইঞ্চি, আমি বের করে আসছি। ইফেক্টিভ ডেপথটা কতটুকু থেকে ধরবো? যদি 2 লেয়ারের রিইনফোর্সমেন্ট থাকে তাহলে জেনারেলি দেখা যায় যে 2 লেয়ারের মাঝে যে সেন্ট্রয়েডাল পোর্শনটা আছে, মানে 2 লেয়ারের মাঝামাঝি যে জায়গাটা, সেইটা থেকে আমরা হচ্ছে আমাদের ডিটাকে কাউন্ট করি। যেটা যদি এক লেয়ারে থাকে তাহলে ওই স্টিলের সেন্ট্রয়েড থেকে করি। যেহেতু 2 লেয়ার স্টিল আছে, 2 লেয়ারের সেন্ট্রয়েড থেকে করবো। এতটুকু হচ্ছিল ডি। যেহেতু 2 লেয়ার আমরা ধরে নিচ্ছি যে আমাদের টোটাল কভার, দিস ইজ কভার নট ক্লিয়ার কভার, বটম ফেস থেকে এটা সেন্টার পর্যন্ত হলো 4 ইঞ্চি আমরা ধরে নিচ্ছি যে কভার হচ্ছে আমাদের 4 ইঞ্চি কনসিডারিং 2 লেয়ার্স অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট। যদি এটা 1 লেয়ার তুমি ধরো তাহলে হয়তো বা তোমার এটা 2.5 ইঞ্চি তুমি দিতে পারবে, সেটা তোমার নিজের চয়েস। কিন্তু এখানে আসলে কেন 2 লেয়ারে দিচ্ছি সেটা আমি একটু পরে আসতেছি। আমি আপাতত অ্যাসিউম করে নিলাম যে আমি 2 লেয়ারে দিব এবং কভার হচ্ছিল 4 ইঞ্চি। দেন আমার টোটাল হাইট যদি আমি সেকশনের বের করতে চাই ডি প্লাস কভার হবে, তাহলে 22 ইঞ্চি আর হচ্ছিল 4 ইঞ্চি, আমি 26 ইঞ্চি। তো যেটা একটু আগে বললাম যে 22টা না ধরে তুমি কিন্তু 21.5ও ধরতে পারতাম। যদি এটা 1 লেয়ার হতো, এটা যদি তুমি 2.5 ধরতা তাহলে আমি হয়তো 21.5 প্লাস হচ্ছে হলো 2.5 একটা রাউন্ড ফিগারে নিয়ে আসতাম। এটা আসলে তোমার নিজের চয়েস যে তুমি এটাকে 21.5 ধরবে না 22 ধরবে, মোটামুটি রিজনেবল দুইটাই। আচ্ছা, তাহলে আমাদের টোটাল হাইট আমরা জানলাম 26 ইঞ্চি। দেন আমাদের হচ্ছে রিকোয়ার্ড স্টিল বের করতে হবে। রিকোয়ার্ড স্টিলটা কিভাবে বের করব? আমরা জানি যে মোমেন্ট ক্যাপাসিটি স্টিল যতটুকু নেয় সেটা হলো এএসএফএস ইনটু হচ্ছে জেড। এখান থেকে যদি আমরা এএসটা বের করতে পারি তাহলেই হচ্ছে আমাদের টোটাল ফোর্স কতটুকু, স্টিল কতটুকু লাগবে বের করতে পারতেছি। তো এএস ইকুয়াল টু হচ্ছে এম ডিভাইডেড এফএস জেডি। আমরা এফএস জানি 20,000, জে এবং ডি এই জিনিসগুলো আমাদের জানা আছে। আর মোমেন্টের ভ্যালু আমরা বের করে আসছিলাম যে 101.5 হচ্ছিল আমাদের রিকোয়ারমেন্ট। সো এটাকে ইঞ্চিতে এবং পাউন্ডে নেওয়ার জন্য আমরা মাল্টিপ্লাই করলাম। তো এখান থেকে আসছে হচ্ছে 3.16 ইঞ্চি স্কয়ার। তো এই যে 3.16 ইঞ্চি স্কয়ার আসলো, এটা কিন্তু টোটাল কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটা। এখন এইটা তোমার চয়েস যে তুমি কয়টা রিইনফোর্সমেন্ট দিবা, কিভাবে দিবা, এটা হচ্ছে তোমার টোটাল রিকোয়ারমেন্ট। এখন আমি এখানে যেটা চিন্তা করতেছি যে আমি 6টা নাম্বার 7 রিইনফোর্সমেন্ট দিব, যার প্রতিটা রিইনফোর্সমেন্টের এরিয়া হচ্ছিল 0.59, তার মানে টোটাল রিইনফোর্সমেন্ট হচ্ছিল 3.54, যেটা নাকি আমার রিকোয়ারমেন্টের থেকে বেশি। যেহেতু রিকোয়ারমেন্ট থেকে বেশি তার মানে এটা ওকে আছে। এখন আসি যে 6টা বারকে আমি কিভাবে বসাবো। এখন 6টা বার যদি তুমি বসাইতে চাও, তুমি যদি, আমি ছবিটা নিচে আর একবার আঁকি, তুমি হয়তো বা বলতে পারো যে স্যার আমি তো একই লেয়ারে 6টা আসলে বসাতে পারবো। এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 6টা বার যদি তুমি বসাও এখানে আবার শেয়ার রিইনফোর্সমেন্টও থাকবে পরবর্তীতে। আপাতত ফ্লেক্সার বাট আলটিমেটলি কিন্তু শেয়ার রিইনফোর্সমেন্ট থাকবে। 6টা বার বসাইলে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা তোমাকে কিছুটা মেইনটেইন করতে হবে। এই যে স্পেসিংটা আছে, এইখানে যে স্পেসিংটা আছে, এটাকে যদি আমি এস বলি তাহলে এই এসটা হবে হচ্ছে হলো ম্যাক্সিমাম অফ বার ডায়ামিটার। তার মানে এইখানে যে ডায়ামিটার গুলো তুমি ইউজ করতেছো বার ডায়া, তারপরে হচ্ছিল তোমার 1.33 টাইমস এগ্রিগেট সাইজ, ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ এবং 1 ইঞ্চি। এইগুলোর থেকে যেটা বড় সেটা সমান হতে হবে স্পেসিংটা। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু বিএনবিসি। অ্যাকর্ডিং টু বিএনবিসি আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে যে এইখানে যে বার ডায়া দিচ্ছ তুমি লং রিইনফোর্সমেন্ট হিসেবে, দ্যাটস মিন এখানে তুমি 7 নাম্বার বার দিচ্ছ, আমাদের জন্য ডিবিটা হবে হচ্ছিল 7/8 আর 1.33 ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ। তোমরা যখন মিক্স ডিজাইন করে আসছো তখন দেখছো যে কমপ্লিট যখন মিক্স ডিজাইন করা হয় একটা ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ ধরে নেওয়া হয়। তো আমরা ধরলাম যে 1.33
0.75 হচ্ছিল ডাউনগ্রেড কনক্রিট, তাহলে 0.75 ইঞ্চ আমরা ধরলাম যে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ। এগুলো যদি সবকিছু চিন্তা করো দেখবা যে এখানে 1 ইঞ্চি হচ্ছিল বড় হওয়ার কথা, এটা 1 এর চেয়ে কম হবে, এটা 1 হবে, এটা অ্যাপ্রক্সিমেটলি 1 এর কাছাকাছি হবে। তো এটাই হচ্ছিল সবচেয়ে বড়, তার মানে মিনিমাম স্পেসিং এখানে অবশ্যই 1 ইঞ্চি থাকতে হবে। কথা হচ্ছিল যে কেন থাকতে হবে, থাকতে হবে এই কারণে যখন কংক্রিট ঢালাই দিবা, কংক্রিট ঢালাই দেওয়ার সময় তোমার এখানে অবশ্যই যাতে তোমার এগ্রিগেটটা পৌঁছায় সেটা এনশিওর করার জন্য দেখো যে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজের থেকে 33% জায়গা বেশি রাখতেছে, যাতে এটার মধ্যে অ্যাটলিস্ট এগ্রিগেট যাইতে পারে। কারণ এই কভার কংক্রিটটা যদি শুধুমাত্র সিমেন্ট আর বালি থাকে তাহলে এটা উইক হবে, আমরা ওটা চাই না। এই কারণে তুমি 6টা রিইনফোর্সমেন্ট একসাথে দিতে পারবা না, এই কারণে আমরা যেটা করতেছি যে 2 লেয়ারের রিইনফোর্সমেন্টটা দিচ্ছি। সো জিনিসটা কি বুঝতে পারছো? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যা বলছি কথাগুলো কি বুঝতে পারছো? স্যার আমাদেরকে কি সমান সমানই দিতে হবে উপরে নিচে? আমি নিচে 4টা উপরে 2টা দিতে পারতাম স্যার। এটা আমি কথা বলতাম কোশ্চেন, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা এটা ক্লিয়ার করি যে আমরা বুঝতে পারছি যে আমরা 2 লেয়ারে কেন দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে 2 লেয়ারে যখন আমি দিব কিভাবে দিব। দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তুমি নিচের লেয়ারটাকে ফার্স্টে হলো কভার করবে, তুমি যতগুলো রিইনফোর্সমেন্ট এখানে দিতে পারো। সো আমি যেমন দিচ্ছি যে 3টা, এখন কেউ যদি ও যেটা বলতেছিল যে আমরা 4টা দিতে পারবো, দিতে পারবো। তুমি সে ধরো তুমি যে স্পেসিং এর ডেজিগনেশনটা বললাম বা স্পেসিফিকেশনটা বললাম ওটা মেইনটেইন করে তুমি 4টা দিতে পারতেছো, তুমি তখন 2টা দিতে পারবা এইখানে এবং এইখানে। তার মানে এই এক্সিসের আবার সিমেট্রিক ওয়েতে এবং আউটার সারফেসে বেশি দিবা। এখন কথা হচ্ছিল কেউ যদি আবার জিজ্ঞেস করো যে স্যার আমি এইখানে দিলে কি সমস্যা, এখানে দিলে আসলে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে হলো কলামের ক্ষেত্রে বেশি, বিমের ক্ষেত্রে বেশি না, বাট এটা আসলে প্র্যাকটিস করা হয়। প্র্যাকটিসটা হচ্ছে এই জায়গায় এবং এই জায়গাটা ফিল আপ করবে ফার্স্টে, তারপরে ভিতরে যাবো। এবং জিনিসগুলো হচ্ছে এরকম যে তুমি ইচ্ছা মতো দিতে পারবা, কিন্তু তারপরেও কিছু রেস্ট্রিকশন আছে। এখন কেউ যদি বলে যে না স্যার আমি এখানে দেবো না, আমি এইখানে দেবো, সেটা আমি দিব না, এটাও আসলে অ্যাকসেপ্টেবল না। তো জেনারেলি তোমাকে হচ্ছে সিমেট্রিক ওয়েতে আগাইতে হবে, না দিয়ে তুমি হচ্ছে এইখানে দিতে হবে। সো যেটা বেসিক আমি বলতে চাচ্ছি সেটা হলো যে তুমি নিচে 4টা দিতে পারবা, কিন্তু যে স্পেসিং এর যে স্পেসিফিকেশনটা বললাম এটা তোমাকে অবশ্যই মেইনটেইন করে দেন হোটেলে দিতে হবে। ঠিক আছে? তো আমরা যেহেতু এখন প্র্যাকটিক্যাল কাজ করতেছি না, আমরা তো ওই স্পেসিং বা এত কিছু আসলে এখানে চিন্তা করতেছি না, এই কারণে আমরা 3টা করে দিলাম। সো বুঝতে পারছো? এখন আরেকটা জিনিসও বলে দেই যে আমি 6টা নাম্বার 7 বার ইউজ করছি, এটা কোনোভাবে মিন করে না যে তোমাকে এটাই করতে হবে। তুমি যদি ধরো 5টা 8 নাম্বার বার ইউজ করতে চাও, ঠিক আছে, তখন কি হবে, ধরো 0.79 দিয়ে আমাদের আসে হচ্ছে 3 পয়েন্ট। ধরো আমি যদি 5টা 8 নাম্বার বার ইউজ করি তাহলে রিইনফোর্সমেন্ট আসে হচ্ছে 3.95 ইঞ্চি স্কোয়ার। এখন এটাও তো 3.16 থেকে বড়, তাই না? এখন এটাকে দিবা না দিবা না? স্যার ইকোনমিক না। ইকোনমিক্যাল হবে না। So, তুমি এটা দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি যদি দেখাই তোমাকে ডিলিট করে, তোমাদের আর কত সময় আছে একটু দেখো তো একজন। 3 মিনিট স্যার। স্যার অলমোস্ট শেষ স্যার। অলমোস্ট শেষ, আমারও অলমোস্ট শেষ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, যদি তুমি এটা দিতে চাও ইকোনমিক না, বাট তুমি যদি দিতে চাও সেটা সেফ, তাহলে তুমি হয়তো এইভাবে দিতে পারো 5টা নাম্বার এইভাবে তুমি এটা দিতে পারো, এটা তো কোনো সমস্যা নেই। সো এখানে যে 6টা 7 নাম্বার দিছি বলে তোমাকেও দিতে হবে এরকম না, তুমি যেটা তোমার কাছে পছন্দ হবে সেটা দিতে। তো তোমাদের পরীক্ষার সময় যেটা হবে যে এই ফাইনাল ড্রয়িংটা হচ্ছে না মোস্ট ইম্পর্টেন্ট। তুমি সব অঙ্ক করে দিলে কিন্তু এটার উপরে কিছুই করলাম না, এটা কিন্তু আলাদা একটা নাম্বার বা মার্কিং থাকে, কারণ আমি ফার্স্টে এটাই চেক করবো এটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো মাথায় রাখো। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আমি মোটামুটি এখানে শেষ করি, নেক্সট আমরা আবার আলোচনা করবো, সমস্যা নাই। তোমরা হচ্ছে দেখে আসো জিনিসগুলো আবার, যদি কোনো প্রবলেম থাকে আমাদের বলো। যারা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে তারা হচ্ছে লিভ করতে পারো, আমি অ্যাটেন্ডেন্সের শিটটা আবার পাঠিয়ে দিলাম।